আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা তথা ভারতীয় জনসংঘ, যেখান থেকে ভারতীয় জনতা পার্টির উৎপত্তি, সেই জনসংঘের প্রতিষ্ঠাতা স্বনামধন্য শিক্ষাবিদ, ভারতবর্ষের রাজনৈতিক জগতে অন্যতম নক্ষত্র, মহান দেশপ্রেমিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শুভ জন্মদিন। ডক্টর মুখার্জিকে জানতে গেলে আমাদের ফিরে যেতে হয় সেই স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরে। ভারতবর্ষের রাজনীতি যখন একটা যুগ সন্ধিক্ষণের মধ্যে দিয়ে চলছিল, ডক্টর মুখার্জি তখন ভারতের আকাশে আবির্ভূত হয়েছিলেন। রূপোর চামচ মুখে নিয়ে উনি জন্মগ্রহণ করেছিলেন। ডক্টর মুখার্জির পিতা আমরা সকলেই জানি, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায় শিক্ষাবিদ ছিলেন। তাই শ্যামাপ্রসাদ যখন খুব ছোট ছিলেন তখন ওনার নামকরণ করা হয়েছে। অনেকেই হয়তো জানেন না, ওনার আসল নাম কিন্তু বেণীপ্রসাদ মুখোপাধ্যায়। তো শ্যামাপ্রসাদ ছোটবেলা থেকেই খুব তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, খুব ভালো ছাত্র ছিলেন। উনি স্কুলে গেছেন খুব ছোট্ট বয়সে। হঠাৎ করে ওই বর্ণ পরিচয়, যে বিদ্যাসাগর মহাশয়ের যে বর্ণ পরিচয় আছে, সেই বর্ণ পরিচয়ে শিক্ষক মহাশয়, সে বেনির একটা চরিত্র ছিল। বেনি, যে বেনি স্কুল যেত না, ভালোভাবে লেখাপড়া করতো না, চুরি করতো, তারপরে তার মাসির বাড়িতে থাকতো। পরবর্তীকালে সে চোর হয় মাসির প্রশ্রয়ে, এবং বিচার হয়। বিচারের আগে সেই বেনি মাসির কান কেটে নেয়। এই ধরনের একটা গল্প বর্ণ পরিচয় আমরা পাই। তো শ্যামাপ্রসাদ স্কুল গিয়েই প্রথমেই ওই গল্পটার সামনে পড়লেন, আর কি শিক্ষক মশাই ওই গল্পটা বললেন। ওনার খুব রাগ হলো যে এইরকম নাম আমি নেব না। বাড়িতে এসে উনি জেদাজেদি শুরু করলেন যে বাবা আমার নাম পরিবর্তন করো, আমি বেণীপ্রসাদ নাম কোনো মতেই নেব না। শেষ পর্যন্ত ছেলের জেদের কাছে বাবা হার মানলেন। পরবর্তীতে ওনার নাম দাদাদের সঙ্গে সামঞ্জস্য রেখে ওনার বড় দাদার নাম ছিল রমাপ্রসাদ, রাখা হলো শ্যামাপ্রসাদ। এইরকমই ছিলেন শ্যামাপ্রসাদ। ওনার বাবা বিভিন্ন কাজের সূত্রে বাইরে যেতেন। একবার উনি উত্তর ভারতে যাচ্ছেন, বালক শ্যামাপ্রসাদ জেদ ধরলো আমি বাবার সাথে যাব। যথারীতি গাড়িতে করে হাওড়া স্টেশন এলেন। হাওড়া স্টেশনে এসে ওনার মায়ের জন্য মন খারাপ ছিল। তখন উনি বাবাকে ভয়ে ভয়ে বললেন, বাবা আমি আর বাইরে যাবো না, আমি মায়ের কাছে যাবো। যাই হোক, ওনাকে আবার গাড়ি করে বাড়িতে রেখে যেতে হবে। এরকম অনেক গল্প ডক্টর মুখার্জির ছোটবেলাকার আছে। তো ভারতবর্ষের আকাশে তখন ভোট দুর্দিন, স্বাধীনতা আন্দোলন চরম পর্যায়ে পৌঁছেছে। তার সাথে যুক্ত হয়েছে সাম্প্রদায়িকতা। মুসলিম লীগ দেশ ভাগ করার চক্রান্ত করছে। ডক্টর মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে উনি বিএ পাস করলেন, প্রথম শ্রেণীতে প্রথম স্থান। তারপরে এমএ তে ভর্তি হলেন। এমএ তে উনি ইংরেজি সাহিত্যে প্রথম স্থান অধিকার করলেন। তো ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তখন আছেন আমাদের ওনার বাবা আশুতোষ মুখার্জি। সবাই আলোচনা করছে যে ভাইস চ্যান্সেলরের ছেলে বলে শ্যামাপ্রসাদ প্রথম স্থান অধিকার করেছে। এটা আশুতোষ মুখার্জির কানে গেল। উনি বললেন যে তুমি বাংলাতে পড়াশোনা করো, বাংলাতে তোমাকে এমএ পরীক্ষা দিতে হবে। তো শ্যামাপ্রসাদ বললেন আমি তো বাংলা কোনোদিন পড়িনি, আমি ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়েছি। কিন্তু আশুতোষ বললেন না, তোমাকে বাংলাতে পরীক্ষা দিতে হবে। উনি 2 বছর সময় নিলেন। পরবর্তীতে উনি বাংলাতে এমএ পরীক্ষা দিলেন এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, উনি বাংলাতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করলেন এবং স্বর্ণপদক প্রাপ্ত হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এমনি মেধার অধিকারী ছিলেন শ্যামাপ্রসাদ। পরবর্তীকালে উনি ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে গেলেন। ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাস করে ফিরে এলেন। যাই হোক, ভারতবর্ষের আকাশে তখন রাজনৈতিক ব্যক্তিত্বের বড়ই অভাব, বিশেষ করে হিন্দু সমাজে। উনি ওনার বাগ্মিতার জন্য সকলেই ওনাকে পছন্দ করতেন। ওনার রাজনীতিতে আসার পিছনে প্রধান ভূমিকা ছিল ভারত সেবাশ্রম সংঘের সংঘ প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি। উনি শ্যামাপ্রসাদকে বললেন যে আপনি রাজনীতিতে যোগদান করুন, এবং পরবর্তীকালে উনি হিন্দু মহাসভার সভাপতি হলেন। যাই হোক, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করল। শ্যামাপ্রসাদ জাতীয় সরকারের মন্ত্রী হলেন, ভারী শিল্প দপ্তরের মন্ত্রী হলেন। ভারী শিল্প দপ্তরের মন্ত্রী হয়ে
উনি অনেক কাজ করেছিলেন, বিলাইয়ের কারখানা শ্যামাপ্রসাদেরই তৈরি করা। স্বাধীনতা লাভের পরে ভারী শিল্প দপ্তরের দায়িত্ব নিয়ে শ্যামাপ্রসাদ যেসব কাজ করেছিলেন, শিক্ষাবিদ হিসাবে শ্যামাপ্রসাদ কাজ করেছিলেন। উনি প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক হিস্ট্রি কালচারের প্রবর্তন করেছিলেন। আজ যারা শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িক বলে তাদের জেনে রাখা ভালো যে ইসলামিক হিস্ট্রি এবং কালচার যে পর্যায়ে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, সেটা শ্যামাপ্রসাদেরই প্রতিষ্ঠা করা, উনি প্রচলন করেছিলেন। যাই হোক, সেই সময়ে কাশ্মীরের যে ঘটনা, শ্যামাপ্রসাদ তখন ভারত সরকারের মন্ত্রী। তার আগে 46 সালে ভারতবর্ষের দাঙ্গা হয়েছে, কলকাতার রাস্তা লাশে পরিপূর্ণ। ডাইরেক্ট অ্যাকশন ডে 1946 সালের 16 আগস্ট আমরা জানি। তখন বাংলার ছিলেন শাহিদ সুরাবর্তী ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিলেন। অসংখ্য হিন্দুর রক্তে কলকাতার রাজপথ রঞ্জিত হয়ে গেল। শ্যামাপ্রসাদ প্রতিবাদ করলেন। উনি বললেন যে এই অবস্থা চলতে পারে না। তিনি সুরাবর্তীকে বললেন যে আমাদের প্রতিবাদ, তাকে বললেন যে কাউন্টার না করলে কিন্তু এই গণহত্যা বন্ধ হবে না। যাই হোক, পরবর্তীকালে প্রত্যাঘাত দেওয়া হলো যখন আইনসভার মধ্যে সুরাবর্তী শ্যামাপ্রসাদকে বলছেন যে শ্যামাপ্রসাদ, ইউ আর এ গুন্ডা। শ্যামাপ্রসাদ ব্যর্থহীন ভাষায় সুরাবর্তীকে জবাব দিলেন, ইয়েস আই এম এ গুন্ডা, বাট ইউ আর দ্য লিডার অফ দি গুন্ডাস। আমি যদি গুন্ডা হই তাহলে আপনি গুন্ডাদের সর্দার। আমাদের আইনসভায় বিধান পরিষদের রেকর্ড রুমে সযত্নে এই কথা এখনো রক্ষিত আছে। এমনি ছিলেন অপদভাই শ্যামাপ্রসাদ। স্বাধীনতা লাভের পর ভারতবর্ষের কাশ্মীর নিয়ে গন্ডগোল তখন চরম আকার ধারণ করেছে। কাশ্মীর একটা বিশেষ রাজ্যের মর্যাদা ছিল। তৎকালীন কাশ্মীর রাজ্যে মুসলিমরা ছিলেন সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা সংখ্যায় কম, কিন্তু ওখানকার যে রাজা, তার নাম ছিল হরি সিং। উনি কাশ্মীরের ভারত ভক্তি সমর্থন করলেন। সাথে সাথে কি হলো, পাকিস্তানের হানাদারেরা কাশ্মীরটাকে দখল করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। রাজা হরি সিং দেখলেন ব্যাপার খুব খারাপ, আমি কাশ্মীরকে রক্ষা করতে পারবো না। উনি ভারত সরকারের কাছ থেকে সাহায্য চেয়ে পাঠালেন। সাথে সাথে ভারতের বাহিনী কাশ্মীরে পজিশন নিল এবং পাকিস্তানি হানাদারকে কাশ্মীর থেকে বিতাড়িত করল। ঠিক যখন ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের পাকিস্তানি হানাদারদের সীমানা পার করে দেওয়ার জন্য তৈরি, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু হঠাৎ করে ব্যাপারটাকে রাষ্ট্রসংঘে নিয়ে চলে গেলেন এবং বললেন যেখানে আছে এখান থেকেই ইতি হল। অর্থাৎ ভারতের একটা বিশাল অংশ, প্রায় 33,000 বর্গ কিলোমিটার পাকিস্তানের দখলভুক্ত হয়ে থেকে গেল। আজ পর্যন্ত সেটা দখলভুক্ত হয়ে আছে এবং আমরা যেটাকে আজাদ কাশ্মীর নামে জানি। তখন যদি সেনাবাহিনীকে খোলা অর্ডার দেওয়া হতো, আমার মনে হয় ভারতীয় সেনাবাহিনী সিয়ালকোট পর্যন্ত ভূমি, যেটা ভারতের মধ্যে ছিল, অখণ্ড ভারতের মধ্যে দখল করত এবং সেই কাশ্মীর সমস্যা চিরকালের জন্য জিয়ে থাকবে। শ্যামাপ্রসাদ দেখলেন যে অন্যান্য রাজ্য যেগুলো আছে সকলের স্বাধীনতা আছে, কিন্তু কাশ্মীরের স্বাধীনতা বেশি। সেখানে পতাকা আলাদা, সেখানে মুখ্যমন্ত্রীকে বলা হয় প্রধানমন্ত্রী, সেখানকার আইন আলাদা। আমাদের ভারতবর্ষের কোনো লোককে যদি কাশ্মীর যেতে হতো, তাকে কি করতে হতো, পারমিট চালু কোথাও পারমিট করতে হতো, করে ঢুকতে হতো। শ্যামাপ্রসাদ এই পারমিট প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করে বললেন আমি কাশ্মীরে অভিযান করব। ভারত সরকার তাকে পারমিশন দিল। ব্যাপারটা একটু বুঝে দেখবেন, ভারত সরকার পারমিশন দিল। শ্যামাপ্রসাদ কাশ্মীর যাত্রা করলেন। পাঠানকোট থেকে উনি জম্মু দিয়ে কাশ্মীরে প্রবেশ করলেন, কিন্তু কাশ্মীরে প্রবেশ করার সাথে সাথে তৎকালীন কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ কাশ্মীরের পুলিশ দিয়ে তাকে অ্যারেস্ট করলেন। শ্যামাপ্রসাদ বললেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতবর্ষের রাজনীতির অন্যতম নক্ষত্র অটল বিহারী বাজপেয়ী তার সাথে ছিলেন। তিনি বাজপেয়ীকে বললেন যে অটল বিহারী তুমি যাও, ভারতবর্ষের লোককে বলো যে আমি ভারতবর্ষের হিন্দু মহাসভার তথা জনসংঘের সভাপতি, আমাকে আজকে কাশ্মীর ঢোকার জন্য অ্যারেস্ট হতে হলো, তুমি এটা লোককে গিয়ে বলো। শেখ আবদুল্লাহ সরকার ডক্টর মুখার্জিকে ওইখান থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল শ্রীনগরের জেলে। তখন তার আগে দিল্লিতে একটা ফৌজদারি মামলা হয়েছিল। নেহেরু চেয়েছিলেন শ্যামাপ্রসাদ অ্যারেস্ট হোক, জেলের ভেতরে যাক, কিন্তু তৎকালীন সুপ্রিম কোর্ট
একটা অর্ডার দিয়েছিল, হেভিয়াস কর্পাস বলা হয়। সেই অর্ডার বলে শ্যামাপ্রসাদ মুক্ত হয়েছিল। যেহেতু সেই কেসটা পেন্ডিং ছিল, আমাদের কি হয়, কোন একটা কেসে যদি আসামি হয়, পুলিশের হাতে ধরা পড়ে, তো সেই কোর্টে তাকে চালান করতে হয়। সকলেই আশা করেছিল যে ডক্টর মুখার্জিকে বোধহয় দিল্লি ফেরত পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু শেখ আব্দুল্লাহ তথা তৎকালীন হয়তো ভারত সরকারের যিনি প্রধানমন্ত্রী, তিনি তো জেনেভায় চলে গেলেন, তিনি দেশে ছিলেন না। ডক্টর মুখার্জিকে নিয়ে চলে যাওয়া হলো শ্রীনগরের জেলে, তাকে আটক রাখা হলো। দরখাস্ত দেওয়া হলো ভারত সরকারকে তাকে দিল্লি পাঠানোর জন্য, কিন্তু পাঠানো হলো না। কতখানি চক্রান্ত দেখুন, শ্রীনগরের জেলে তাকে রাখা হলো। সে শ্রীনগরের জেলে থাকাকালীন আজকের দিনে 1953 সালের শ্যামাপ্রসাদ 23শে জুন সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। শেষ নিঃশ্বাসও ধোঁয়াশা হয়ে থাকলো। ওনার বংশগতভাবে অ্যাজমা অসুখ ছিল, হাঁপানি ছিল, সময় সময় ওনার হাঁপানি হতো, অ্যাজমার টান হতো। তার জন্য ডক্টর বিধান রায় ওনাকে বলেছিলেন যে আপনি স্ট্রেপ্টোমাইসিন ওষুধ পারতপক্ষে ইউজ করবেন না, যেটা আপনার হার্টের ক্ষতি করতে পারে। অথচ পরবর্তীতে তদন্তে দেখা গেল যে ডক্টর মুখার্জিকে স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন বারবার প্রয়োগ করা হয়। ডক্টর মুখার্জি 23শে জুলাই 23শে জুন 1953 সালে সকলের অগোচরে কাশ্মীরের নির্জন জেলে তার প্রাণ বিসর্জন দিলেন। ডক্টর মুখার্জির এই আত্মবলিদান আমরা যারা ভারতীয় জনতা পার্টি বা জনসংঘ করেছি বা ভারতীয় জনতা পার্টি করছি, আমাদের প্রতিজ্ঞা রাখা উচিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিদেহী আত্মা ভারতবর্ষে এখনো ঘুরে বেড়াচ্ছে। কাশ্মীর এখন আমরা মুক্ত করতে পারিনি, প্রতিদিন কাশ্মীরের রক্তক্ষয় হচ্ছে। আজকের খবরের কাগজ সকালে যেটা দেখা গেল, তাতেও কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করছে। সেই শেখ আব্দুল্লাহ যে নীতি নিয়েছিলেন, জওয়াহরলাল নেহরু যে নীতি নিয়েছিলেন, বর্তমান কংগ্রেস দল ঠিক সেই একই নীতি নিয়ে চলছে। গুলাম নবী আজাদ, কংগ্রেসের একজন বর্ষিয়ান নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি বলছেন কাশ্মীরে ভারতের সেনাবাহিনী গণহত্যা করছে, কাশ্মীরের স্বাধীনতার দরকার। তাকে সমর্থন করেছেন সৈফুদ্দিন সোজ। লড়াই এখনো শেষ হয়নি। আমরা ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক আছি, শ্যামাপ্রসাদের আদর্শ যদি আমরা অনুসরণ করি, আমাদের এই প্রয়াণ দিবসে প্রতিজ্ঞা করতে হবে যে কাশ্মীর থেকে পাকিস্তানি হানাদার সন্ত্রাসবাদ সমূলে উৎপাটিত করব। আমাদের সবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি চাইছেন কাশ্মীর মুক্ত করতে, উনি চরম সিদ্ধান্ত নিয়েছেন। যাই হোক, শ্যামাপ্রসাদের আত্মবলিদান কোনোদিন বিফলে যাবে না। তৎকালীন কমিউনিস্ট যারা ছিল, তারাও শ্যামাপ্রসাদকে বলেছিলেন সাম্প্রদায়িক। অদ্যাবধি যারা কমিউনিস্ট আছেন, তারা এখন পর্যন্ত শ্যামাপ্রসাদকে মেনে নিতে পারেন না। তারা বলেন সাম্প্রদায়িক। কি হিসাবে সাম্প্রদায়িক বলেন আজও আমাদের মনের মধ্যে আসে না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, শ্যামাপ্রসাদ সম্বন্ধে আর একটা কথা না বললে নয়। আমরা মুর্শিদাবাদ জেলায় বাস করছি। এই মুর্শিদাবাদ জেলা ভারত যখন ভাগ হয়, এই মুর্শিদাবাদ তখন পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। শ্যামাপ্রসাদ প্রমাদ বললেন, উনি দেখলেন যে আমাদের যে পবিত্র নদী গঙ্গা নদী, সেটা যদি পাকিস্তানে চলে যায়, তো ভারতবর্ষের আত্মা ভারতবর্ষ থেকে ছিনিয়ে নেওয়া হয়। ওনার বন্ধু ছিল স্যার ফিরুল্লাহ, যিনি দেশভাগের দায়িত্বে ছিলেন। উনি বোঝালেন যে দেখুন, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এই 3 জেলাকে যে কোনো মূল্যে ভারতবর্ষের মধ্যে যেন রাখা যায়, আপনি সেই ব্যবস্থা করুন। তারই প্রচেষ্টায় এই মুর্শিদাবাদ জেলা, এই নদিয়া জেলা, এই মালদা জেলা আজও ভারতবর্ষের মধ্যে আছে। আমরা এখানে বন্দে মাতরম বলছি, আমরা এখানে ভারত মাতাকে জয় বলছি। আর যদি শ্যামাপ্রসাদ না থাকতেন, আমাদের এই ভূমি হয়তো পাকিস্তান বা বাংলাদেশের অন্তর্ভুক্ত হতো। বিশেষ করে আমাদের এই 3 জেলার লোকের শ্যামাপ্রসাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। বাঙালি আত্মঘাতী জাতি। আজকে যুগ সংগতে পড়ছিলাম একটা কলম, একই কথা লিখেছে। আমাদের এবার নতুন ভাবে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। ডক্টর মুখার্জির এই আত্মবলিদান দিবস সামনে বছর আমরা চাই ভারতবর্ষের ঘরে ঘরে প্রত্যেক মানুষ এই মহামানবের জীবন সম্বন্ধে জানুক। তারা জানুক ডক্টর মুখার্জি দেশের জন্য কি করেছেন। তার পবিত্র জীবন ভারতবর্ষের বেদিমূলে বলিদান করেছেন। আমি দীর্ঘায়িত করব না। আমাদের মধ্যে আছেন আমাদের বিস্তারক আছেন আজহার ভাই,
আজহার ভাই কিছু বলবেন, তারপরে আমরা একে একে ডক্টর মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবো এবং আমাদের এই অনুষ্ঠান শেষ করবো। বন্দে মাতরম, ভারত মাতা জয়। নমস্কার জানাই প্রত্যেককে। আমরা জানি আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 65তম বলিদান দিবস। যে শ্যামাপ্রসাদের সামনে আজকে আমরা দাঁড়িয়ে আছি, এই শ্যামাপ্রসাদজি না থাকলে আজ পশ্চিমবাংলা, পাকিস্তান কিংবা বাংলাদেশের অন্তর্ভুক্ত হতো আমরা সবাই জানি। সুচিত্রা বলেছে উনি সব থেকে কম বয়সে, স্বাধীনতার পর থেকে উনি সব থেকে 1901 সালের 6ই জুলাই ওনার হলো